হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। কটা বাজে? হ্যাঁ, এই 8টা বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই মানে 6টা 6:30 নাগাদ হোটেলে এসেছি। তোমাদের দেখাবো আমরা কেমন কোন হোটেলে আছি, সমস্তটা দেখাবো, রাতে দেখাবো। কারণ করেছি আর ফ্রেশ হয়ে গেছি, রেডিও হয়ে গেছি। চা কি খুঁজছে? ওগুলো দিদির ব্যাগে আছে। হ্যাঁ, আমার ব্যাগেও কিছু আছে। এই রেডি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব স্নান করছি। আর আমাদের এখন টিফিন চলে এসছে, বেরোবো। খেয়ে দিই, রাত জাস্ট বেরিয়ে যাবো। তা এই ড্রেসটা আপনার কেমন লাগছে একবার কমেন্টে জানাবে। আর এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে একবার কমেন্টে জানাবে। আর তোমাদের সঙ্গে নিয়ে যখন বেরোবো দেখা হচ্ছে। আমরা বেরোচ্ছি ফুল রেডি, ব্যাগ নিয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছি। রান্না করে নিয়েছি, একবারই সব বেরোচ্ছি। তো চলো দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। 4টে ফলস আছে এখানে, তার মধ্যে যে কোনো দুটো দেখা হবে। কোন দুটো দেখা হবে এখনো ঠিক করা হয়নি। চলো দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি সকালবেলার টিফিনটা কোনো মতে খেয়েই জাস্ট এক প্রকারের বেরিয়ে পড়েছি। তো আমাদের টিমের মধ্যে কারা কারা আছে তোমরা আগেই হাওড়া স্টেশনে কালকে যখন ব্লগটা বানিয়েছিলাম সেটাতে নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো ওরাই রয়েছে আমাদের সঙ্গে। আর তার সঙ্গে যাদের সঙ্গে এসছি ট্রাভেল এজেন্সির লোক, তারা তো থাকবেই। আরেকজন আছেন যিনি হচ্ছে আমাদের রাঁধুনি, মানে আমাদের কুক। আমাদের যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা এসছি, প্রিয়দর্শিনী ট্যুরস অ্যান্ড ট্রাভেল, তারা ভীষণ ভালো বন্দোবস্ত করেছে। তো অন্যান্য ট্রাভেল এজেন্সির সঙ্গে আসলে কি হয় যে তারা খাবার মানে সম্পূর্ণ যে হোটেলে থাকে সেখান থেকে প্রোভাইড করে, কিন্তু আমরা যেখান থেকে এসেছি সেখানে পুরোটাই নিজস্ব হাতে বানানো, মানে আমাদের এই কজনের জন্যই স্পেশালভাবে বানানো খাবার সেই ঠাকুর এসে রান্না করে। আজকে সকালবেলায় তো কোনো মতে আমাদের ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেন, আমরা যে ট্রেনে করে রাঁচি এসেছি সেটা আমরা নেমেছি 6:10-এ। তো সেখান থেকে আমাদের হাতে সময় ছিল মোটের ধরতে গেলে 2.5 ঘন্টা, এমনকি তারও কম। তো তার মধ্যে আমরা ফ্রেশ হয়ে প্রত্যেকটা মানুষ স্নান করে আরও যা যা কাজকর্ম থাকে তারপরে টিফিন খেয়ে আমরা বেরিয়েছি। তো সেই কারণেই আমাদের টিফিনটা কিন্তু এবার একটুখানি আমরাই বলেছিলাম যে সলিড বা নর্মাল একটু ড্রাই ফ্রুটসের ওপর দিতে, ড্রাই কিছু খাবারের ওপর দিতে। তাই আমাদের সকালবেলার মেনুতে ছিল, তোমরা তো দেখেই নিয়েছো, কলা, কেক, জয়নগরের মোয়া আর হচ্ছে ডিমটা অপশনাল, যারা খাবে না তারা নাও খেতে পারে। তো আমাদের আজকের সাইট সিনের, রাঁচি থেকে বেরিয়ে রাঁচির সাইট সিনের প্রথম ড্যাম হচ্ছে বা প্রথম দেখার জায়গা ড্যাম গেতালসুর ড্যাম। এখানে কিছু লোকাল লোককে জিজ্ঞেস করায় যখন আমরা নামটা বুঝতে পারছিলাম না যে আমরা কোন ড্যামে দেখতে এসেছি, কারণ যিনি আমাদের নিয়ে এসেছিলেন যে ড্রাইভার, সেই ড্রাইভারও কিন্তু ড্যামটার নাম ঠিক করে আমাদেরকে বলতে পারেনি। তিনি শুধু বলছিলেন গান্ধীনগর বা সামথিং এরকম কিছু একটা, বা এখানে যে মানে লেকটা রয়েছে বা যে ড্যামটা রয়েছে সেই ড্যামটার কথা কিন্তু বলতে পারেনি। তোমরা একবার জাস্ট দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর দেখতে। আমার বরমশাই তো বলে উঠেছিল যে একটা সমুদ্রে চলে এসেছি এরকম মনে হচ্ছে, যদিও ঢেউ নেই, কিন্তু তাও এর বিস্তার এতটা আর এত অপূর্ব এই ড্যাম দেখতে এসেই আমাদের মন জুড়িয়ে গেছে। আমরা কিন্তু অনেক খাটনি করে এসেছি, তোমরা দেখলে যে আমাদের পথটা কতটা অ্যাডভেঞ্চারাস ছিল। কারণ এই ড্যামে যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা অবশ্যই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেইটা আমরা দেখেছি আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর। তাই আমরা সেই রাস্তা দিয়ে আসিওনি, আমরা এসেছি এমন একটা মানে মাঠ ঘাট, ধান চাষ হয়েছে, একটা ছোট জলাশয় ডোবা, তার মধ্যে টপকে 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 আমরা এসেছি। ওই যে দেখলে দুজন মানুষ ওখান দিয়ে নেমে গেল, মানে আমাদের দলেরই লোক। তারা যেমন করে এসছে আমরা ঠিক তেমন করেই ওখানে কষ্ট করে, কিন্তু যখন এই ড্যামটাকে আমরা সামনে দেখলাম আমাদের সব কষ্ট যেন লাঘব হয়ে গেল। তো তোমরা দেখলে যে আমি মানে বলছিলাম যে কিছু ছবি তুলে দেওয়ার জন্য, কারণ বেড়াতে আসা তো এই কারণেই, একটুখানি মানে আমাদের চিরাচরিত যে জীবন আছে সেখান থেকে বেরিয়ে একটু আলাদা কিছু উপভোগ করবো, আলাদা কিছু দেখবো, আর সেগুলোকে
ধরে রাখার জন্য ক্যামেরা ছাড়া বা ক্যামেরাবন্দি করা ছাড়া কোনো ভালো উপায় আমার আর মনে হয় না। আর তাছাড়াও যেহেতু আমার সংসার এখন তোমাদেরকে নিয়ে, মানে আমি যা করব আমি অবশ্যই মনে করি যে আমি রেসপন্সিবল তোমাদের কাছে। সেই প্রত্যেকটা ফুটেজ, ছোট থেকে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর যা যা ফুটেজ আছে সব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো এখানে এসে আরেকটা জিনিসও দেখতে পেলাম, এই পশুগুলো দেখতে পাচ্ছ, এগুলো চড়ছে। আসলে কী বলতো, বেড়াতে এসেছি ঠিকই ঝাড়খণ্ড, আমাদের স্টেট পশ্চিমবঙ্গ, তার পাশের স্টেটই হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা যেহেতু পাশের স্টেট একদম, তো ঠান্ডা এখানে অবশ্যই আছে, ভীষণ ঠান্ডা, রোদ্দুর ওঠার পরও খুব ঠান্ডা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডা নেই। তো এই সেটা দেখছি যে এখানে অবশ্যই প্রচুর ঠান্ডা অনুভব করতে পারছি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে এরকম একটা ধান চাষ, ধানের ক্ষেত, আল, জলাশয়, জলাভূমি, এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে একটা জায়গার বেশ মিল পাচ্ছি। আর চারিদিকে এত ঘন জঙ্গল, মানে একসঙ্গে দুটো প্রাপ্তি, ভালো ড্যাম দেখছি, ভালো পরিবেশ দেখছি, ভালো অরণ্য দেখছি, আর কি না কি দেখছি। আমাদের এই জায়গাটা কিন্তু খুব বেছে ঠিক করা হয়েছে, মানে আমার দিদি জামাইবাবু, তার মেয়ে, তারা এত দেখে শুনে একটা সুন্দর ছোটোর ওপর জায়গা বার করার চেষ্টা করেছে না, যে সেখানে গেলে মন যেন একদম সম্পূর্ণভাবে জুড়িয়ে যায়। ট্যুর ছোটো হোক, খরচ কম হোক, কিন্তু মনের প্রাপ্তি যেন হয়। তো আমার বরমশাই তো প্রথমে একদমই আপত্তি করেছিল, কারণ ওর ইচ্ছা ছিল একটু পাহাড়ের দিকে যাওয়ার, কারণ বরাবর একটু পাহাড় ঘেঁষা, বিশেষ করে দার্জিলিং, গ্যাংটক, পেলিং বেরিয়ে আসার পর এই জিনিসটা আরও হয়েছে। কিন্তু ও এখন এখানে এসে বলছে যে ভাগ্যিস এই জায়গাটা করা হয়েছিল ট্যুরের জন্য। দেখতে পাচ্ছ কীভাবে পথটা, আমি তোমাদের আগেই বলেছিলাম যে এত অ্যাডভেঞ্চারাস। তারপরে শীতের কাল, মোজা, সোয়েটার, গায়ে কী না নেই। সব থেকে ভয় হচ্ছে একবার যদি পা হড়কে জলে পড়ে যায়, তো সেই দিনের মতো যে আউটফিট সেটা পুরোটাই গেল। আর তার সাথে যে স্টেফনি যে জিনিসটা মানে আনার কথা, সেটাও তো আর নিয়ে আসেনি, তো সেই কারণে সেই জিনিসটাও গেল। তো আর কিছু করার নেই, তাই আমাদের ভীষণ সন্তর্পণে ওই জায়গাটা অতিক্রম করে আসতে হয়েছে। তো এবার দেখো, শুরু হলো সেই অ্যাডভেঞ্চারাস রাস্তা, যেখানে বলেছিলাম দুপাশের জঙ্গল আর মধ্যেখান দিয়ে রাস্তা। তো তোমরা দেখতে পাচ্ছ সূর্য কিন্তু উঠেছে, কিন্তু তাও রাস্তার মধ্যে কিন্তু সূর্যের অতটা তেজ, অতটা আলো অনুভব করা যাচ্ছে না, কারণ চারিদিকটা এখন শুধুমাত্র গাছ, জঙ্গল, গাছপালায় ঘেরা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন বর্তমানে ভীষণ কমে এসেছে। এটা ঝাড়খণ্ডে এসে খুব ভালোভাবে উপভোগ করতে পারছি যে এত সবুজ আমাদের স্টেট বা আমাদের রাজ্যেও হওয়া দরকার। সেটা সবাইকে বলা হচ্ছে, সচেতন করা হচ্ছে, কিন্তু তারা হয়তো এখন তার মর্ম বুঝতে পারছে না। গ্রাম অঞ্চলের দিকে যতটাও বা সবুজ থাকুক না কেন, এমনি সাইডে কিন্তু এত সবুজ নেই। এই ঝাড়খণ্ডে এসে সেই প্রাপ্তিটা কিন্তু হলো। তো দেখো, অবশেষে আমরা চলে এসেছি, অনেকটা পথ অতিক্রম করে আমরা এসেছি আমাদের গন্তব্য। প্রথম গেটালসুপ ড্যামের পর আমাদের আজকের সাইট সিনের মধ্যে যে সাইট সিনগুলো পড়েছিল বা যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেগুলোর বেশিরভাগটাই ছিল ফলস। হ্যাঁ, জলপ্রপাত। আমরা সবাই জানি রাঁচি জলপ্রপাতের শহর, টাউন অফ ওয়াটারফলস। তো এখানে কী কী জলপ্রপাত আছে সেগুলো আগে তোমাদের মনে করাই। হুড্রু, সীতা, জোনহা, দশম, এগুলো হচ্ছে মেনলি জলপ্রপাত। আর রাঁচি থেকে নেতারহাটের দিকে যাওয়ার, যেটাও আমাদের অন্তর্ভুক্ত আছে, সেখানে গেলে বিশ্বের 21 মানে 21তম জলপ্রপাত পড়ে, সেটা হচ্ছে লোধ ফলস। তো সেটা তোমাদের জন্য সাসপেন্স থাক, সেটা যখন নেতারহাটের ট্যুরের ভ্লগ আসবে তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তোমাদের জন্য এবারকার গন্তব্য, আমি যেমন দেখেছি, আমার দায়িত্ব তোমাদেরকে দেখানো বা তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা, যে কেন আমি এত এক্সাইটেড ভয়েস দেওয়ার সময়, সেটা তোমরা আরেকটু পরেই বুঝতে পারবে। তো আমরা চলে এসেছি হুড্রু ফলস। তো এখন তোমরা সবাইকে দেখছো ভীষণ এনার্জেটিক, যে ফলস দেখতে যাচ্ছি। হুড্রু মানে ছোটো ছোটো বয়সে আমরা যে ভূগোল বই, বাংলা বই, গল্পগুলো পড়েছি, সেই গল্পতে আমরা পড়েছি হুড্রু ফলস, দশম ফলস, হুড্রু নদীর ঝর্ণা, কত কিছু। আর এখন কিন্তু আমাদের বড় বয়সে সেইগুলো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। কিন্তু কেন এত এক্সাইটেড? শুধু কি এটার জন্যই? একদমই না। যেটা তোমাদের জানিয়ে রাখা দরকার, ঝাড়খণ্ডের প্রত্যেকটা ফলসে রয়েছে হাজারেরও বেশি সিঁড়ি। মানে যদি আপ 750 হয়, ডাউনও 750, মানে উঠতেও হবে আমাকে 750, নামতেও হবে আমাকে 750। তো সেখান দিয়ে হিসাব করলে প্রায় 2000 আপ কি 2000, কোনো জায়গায় 1000, এইরকম সিঁড়ি চলে আসছে।
তো আমরা এখনই প্রায় মানে হাঁপিয়ে পড়ার মতো অবস্থা, মানে যেখানে শুতে দেবে সেখানে শুয়ে পড়বো বা এরকম একটা অবস্থা, বসতে দিলে বসে পড়বো, যাচ্ছে তাই অবস্থা। কিন্তু আমাদের মনের জোর একটাই যে আমাদেরকে ফলস দেখতে হবে, কারণ আমরা এই জায়গায় সেকেন্ডবার আসতে পারবো না। মধ্যবিত্ত পরিবার তো যা করবো একবারে করবো, সত্যি কথা বলতে। তো সেই কারণে ফিরে যাব, বা অনেকে দেখতে পাচ্ছি অনেকজন যাচ্ছে, তাদের মধ্যে একটা ল্যাথার্জি কাজ করছে যে দূর থেকে গিয়ে হয়তো ভিউ পেলো ফলসের, তারা নামলো না ওখানে, তারা বেরিয়ে গেল, বললো হ্যাঁ দেখতে তো পেয়েছি। আরে আমরাও তো দেখতে পেয়েছি, কিন্তু আমরা যেরকম দেখতে চাইছি আমরা সেরকম দেখতে পাইনি। সামনে যাব, সামনে গিয়ে একটু উপভোগ করব, অত উঁচু থেকে জল পড়ছে, আমরা তো সচরাচর এই সমস্ত জিনিস দেখতে পাই না, আমাদের স্টেটে, আমাদের রাজ্যে, আমাদের জায়গায়। কিন্তু আমরা এখানে এসেছি, তাই যেটুকু এসেছি, জীবনের যেটুকু রস আছে সব রসটুকুকেই নিংড়ে বার করতে হবে। তো যতটাই সিঁড়ি থাকুক না কেন আমাদেরকে নামতে হবে। এই যে সেই ভিউ পয়েন্ট যেখানে পুরো সিঁড়ি না নেমেও ফলস দেখা যাচ্ছে, যে ফলসটা পড়ছে, কিন্তু কেন আমরা তো এরকম দেখতে আসিনি, তাই আমরা নামবো, আমাদেরকে নামতে হবে, মনে এই জোরটা নিয়ে আমাদেরকে নামতে হবে। ফলসের জলের আওয়াজ মোটামুটি 100-150 সিঁড়ি অতিক্রম করার পরেই কানে আসছে যে কত জোরে ফলসের জলটা পড়ছে, আর ওই ফলসের জলের ধ্বনি, চারিদিকে সবুজ গাছপালা, সেখান থেকে পাখির শব্দ, চারিদিকে মত উঠছে, অভাবনীয় পরিবেশ, যেন মনে হচ্ছে কোনো একটা স্বর্গরাজ্যতেই আমরা চলে এসেছি। হ্যাঁ, আরও সব থেকে বেশি এটাকে রোমান্টিক করে দিচ্ছে একমাত্র জলপ্রপাতের আওয়াজটা, কারণ যত উঁচু থেকে সেই জলপ্রপাতটা নিচে পড়ছে না, হুড্রু ফলস, ওটা তোমরা যদি মানে কল্পনা করো, ইমাজিন করতে পারো, তো তোমাদের মধ্যেও দেখবে কিন্তু সেই ফিলিংসটা কাজ করছে, যেটা আমার মধ্যে তখন করছিল। তোমরা দেখো বন্ধুরা, এখনও কিন্তু আমরা সিঁড়ি শেষ করতে পারিনি। অবশেষে 750 সিঁড়ি অতিক্রম করে আমরা কেবলমাত্র নেমেছি, আমরা কেবলমাত্র ফলসটার কাছে এসেছি। তো এই ফলসটার কাছে আসার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ওই ফলসটার সামনে দাঁড়িয়ে আমরা কী করেছি, কত ছবি তুলেছি, কত এনজয় করেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো সেই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করতে থাকি। তো বন্ধুরা দেখো, জলটা ঠিক কতটা উঁচু থেকে পড়ছে, ঠিক অতটা উঁচু থেকে পড়ার আওয়াজটা যেমন হয়, ঠিক তেমন আওয়াজ আমরা সেই 150টা সিঁড়ি অতিক্রম করার থেকে পাচ্ছি। মানে ওটা কতটা তোড়ে পড়ছে। হ্যাঁ, আমরা রাঁচিতে আসার আগে আমাদের অনেককে বলেছিল যে এই জলপ্রপাতগুলো মেনলি তো বর্ষার জলে পুষ্ট নদীর জলপ্রপাত, মানে যত বর্ষা হবে তত নদীতে জল বাড়বে, তত জলপ্রপাতে তোড় হবে। তো আমাদেরকে অনেকে বলেই দিয়েছিল যে এখন যাচ্ছিস বা এখন যাচ্ছ, জলপ্রপাতে যে এরকম জল চাইছো সেরকম জল কিন্তু পাবে না। কিন্তু আমরা মনে আশা নিয়ে এসেছিলাম, কোনো টিকিট করা হয়ে গেছে, ওটা আর ক্যান্সেল করা যাবে না। আমার দিদির মেয়ের 15 তারিখ থেকে পরীক্ষা, সে চলে এসছে, আমরা ফিরবো 5 তারিখে। আমার ছেলের পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি। তাই এত মানুষের উৎসাহ, কীভাবে জল ঢেলে দেওয়া যায় বা কীভাবে পণ্ড করা যায়, জল দেখতে পাই বা না পাই আমাদেরকে এখনই আসতে হবে, কিছু করার নেই। তো দেখো, আমি কিন্তু নিচে এসেছি, মানে আমি, আমার বরমশাই আর আমার ছেলে, আর কেউ কিন্তু নিচে নামেনি। হ্যাঁ, আমি এটা বলছি না যে নিচে না নামলে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে না, খুব ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু আমার নিচে নামার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা, কারণ ওই দূর থেকে যে জিনিসটা আমি তুলবো তোমাদের কাছে হয়তো সেটা পৌঁছবে, কিন্তু সেটা স্পষ্টভাবে পৌঁছবে না। তাই তোমাদের কাছে প্রত্যেকটা বিট টু বিট কী কী আমরা দেখেছি সেটাকে আরও স্পষ্টভাবে দেখাতে গেলে আমাকে কিন্তু সেই নিচেটাই নামতে হবে। তাই শত রিস্ক থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য এই কাজটা করেছি। আমাকে বহুত, আমাদের ফ্যামিলির প্রত্যেককে মানা করেছিল যাস না, আমাদের দেরি হচ্ছে, কারণ প্রত্যেকটা ফলস মোটামুটি 4টের আগে বন্ধ হয়ে যায়, বড় জোর 4:30, তারপরে কিন্তু গেলে আমরা সে ফলসের দেখতে পাবো না। তা সত্ত্বেও কিন্তু আমি রিস্ক নিয়ে নেমেছি। আমি জানছি যে আমাকে আরও 750 সিঁড়ি উঠতে হবে, আমার ফ্যামিলিরা আমাকে বারবার বলে যাচ্ছে উঠে আয় উঠে উঠে আয়, কিন্তু না, তোমাদের ভালোবাসাই তো আমি এতদূর পৌঁছাবো, তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাকে চলতে হবে। তাই তোমাদের জন্য আমি এত দূর নেমেছি যাতে ফলসটা তোমাদেরকে আরও ভালো করে, ফলসের জলটা আরও ভালো করে দেখাতে পারি। তো দেখো, অলরেডি এই ছোট্ট সাঁকোর ওপর দিয়ে আমরা যাব, আবার ঠিক যত 750 সিঁড়ি আমরা নেমেছি ঠিক তত 750 সিঁড়িই আমরা তুলব। আর এক্ষুনি যে জিনিসটা দেখলে, সেই বাচ্চাদের অভিজ্ঞতা যে আমরা যেমন আমরা করি, জলের ধারে বসলে জলটা একটু হাত দিয়ে সরিয়ে নিলাম, ওই রকমই আমার বরমশাই করবে আর কি, ছোট্ট একটু ক্লিপস। তো দেখো, হুড্রু ফলস দেখার পর আমরা চলে এসেছি আমাদের পরের গন্তব্য, সীতা ওয়াটারফলস। তো সীতা ওয়াটারফলসের নামকরণ অনেকে করা হয়েছে বলে এটা মনে করে যে কোনো এক সময় রামের বনবাসে থাকাকালীন রাম, সীতা, লক্ষ্মণ
তারা এসেছিলেন এই ফলসের নিচে মানে জলপ্রপাতের নিচে, এবং সেখানে তারা স্নান করেছিলেন। তারপর থেকেই এই মানে বিশেষ করে মা সীতা, তারপর থেকেই হয়তো এই জলপ্রপাতের নামকরণ সীতা ফলস হয়েছে বলে মনে করা হয়। একটা জিনিস তোমাদের সঙ্গে অনুভূতি ভাগ করে নিই, হুড্রু জলপ্রপাত দেখে যত না আনন্দ হয়েছিল, আরও সব থেকে বেশি আনন্দ হয়েছে সীতা ফলস দেখে। এটার হিস্টোরিক্যাল বা এটার ঐতিহাসিক দিক দিয়ে আমি কিন্তু সে আনন্দের কথা বলছি না, আমি বলছি কতটা উঁচু থেকে। হুড্রু ফলস তো অনেক উঁচু থেকে অবশ্যই পড়ছে, কিন্তু সীতা ফলস যেই রকম উঁচু থেকে পড়ছে না কেন, এর জলের একটা আলাদাই ধ্বনি আছে যেটা হুড্রু ফলসে পায়নি। আর এই দেখো এখানকার প্রজাতির মাকড়সা, এরম মাকড়সা কিন্তু আমাদের সাথে দেখা যায় না। তো এইগুলোর একটা প্রাপ্তি, সেই সময় মানে লোকাল মানুষজনদের দেখা, মানুষজনদের চেনা, মানুষজনকে উপভোগ করা, সেই জায়গাকার প্রাণী পশু সবাইকে দেখা, এইগুলো কিন্তু আরেকটা বড় প্রাপ্তি বেড়াতে আসার। তো দেখো সীতা ফলস তোমরা দেখতে পাচ্ছ, নাম লেখা রয়েছে। এই ফলসের কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তোমরা অনেকটা দূর থেকে এই ফলস দেখতে পারো। এটা হুড্রু ফলসের মতো অতটাও অস্পষ্ট হতো না, কারণ প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু এই ফলসটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমার দিদি জামাইবাবু এই ফলসের নিচে নেমেছিল, কিন্তু জামাইবাবু নামেনি, কারণ জামাইবাবুর শরীরটা একটু ভারী কি চেহারা, তো সেই কারণে বেশি রিস্ক নিতে আমার দিদি বাবার বারণ করেছিল। আর আমার দিদি এইগুলো দিক দিয়ে ভীষণ মানে এত পাগলামো করে যে মানে জলে যদি ওকে ছেড়ে দেওয়া হয় ও সেখানেও গিয়ে বসে থাকবে, এরকম একটা ব্যাপার। তো আমার দিদির মেয়ের সঙ্গে তো রোজই এই নিয়ে ঝামেলা বাঁধে যে মা বেড়াতে দেখতে এসছো, সিনসিনারিগুলো দেখো, এত ছবি তুলে কিলা। কিন্তু না, ওর মনের ইচ্ছা। যতই বলো আমাদের ছোটো বয়সে তো এত কিছু ছিল না, আমরা এত কিছু দেখিনি, তাই আমাদের মন করে যাই দেখি না কেন ওটাকে আমরা ক্যামেরাবন্দি করে নিই। কিন্তু দেখো আমরা কত ওপর থেকে কোথায় নেমেছি, একদম সেই জল, সীতা ফলসের ঠান্ডা জল, মানে একদম হাত শিরশির করে উঠছে, সেই জলে আমরা হাত দিয়ে কিন্তু সীতা ফলস ছেড়ে দিয়েছি। তো এবার তোমরা ভাবছো এখানে এসছে বেড়াতে, পিকনিকের মতো খেতে বসে পড়ছে কেন? আরে বাবা, তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলেই গেছো আমরা এখনও দুপুরের জল খাবারই খাইনি, দুপুরের খাবারটাই করি। তো সেই কারণে এরকম লাঞ্চের ব্যবস্থা তো আর পাবো না যে চেয়ার টেবিল বসিয়ে হোটেলে খাবো। আর আগেই বলেছিলাম যে আমাদের কুক নিয়ে আসে যেহেতু, সেই রান্না করে পাঠিয়েছে, তো একটা নির্দিষ্ট জায়গা দেখে সেখানে বসে নিয়েছি। তো দেখো আমাদের মেনুতে ছিল ডাল, চিপস, পনিরটা অপশনাল, যারা ডিম খাবে না তারা পনির, আর তার সঙ্গে ছিল আন্ডা মানে ডিমের কারি। ভীষণ ভালো হয়েছিল খাবারগুলো, ভীষণ টেস্টি হয়েছিল। তো জোনা ফলসের সীতা ফলস থেকে জোনা ফলস দেখতে যাওয়ার পথে আমরা লাঞ্চটা করে নিয়েছি। ওখান থেকে জোনা ফলস হাঁটা পথে 2 মিনিট। আমরা খেয়ে দিয়ে আবার সেই 500টা সিঁড়ি বেয়ে, 500 সিঁড়ি ওঠা, 500 সিঁড়ি নামা, এইরকম সিঁড়ি বেয়ে আমরা গিয়েছি জোনা ফলসে। হ্যাঁ, আগে সীতা ফলসের সিঁড়ির সঙ্গে তোমাদের বলা হয়নি, সেখানে মোটামুটি কাউন্ট করলে 250, আপ ডাউন, আপ 250, ডাউন 250, 250 যা হয় 500 সেরকম সিঁড়ি। আর হুড্রু ফলসে সব থেকে বেশি সিঁড়ি, জোনাতেও সিঁড়ি আছে, কিন্তু হুড্রু ফলসে মনে হয় সব থেকে বেশি সিঁড়ি, কারণ এগুলো তো কাউন্ট করার সময় হয়নি। তো সেই খেয়ে দিয়ে পেট ভর্তি করে আমরা এসেছি জোনা ফলস দেখতে। কিন্তু এই জোনা ফলস দেখতে গিয়ে আমাদের মনটা একটু কম ভরেছে। হ্যাঁ, তবে এটার কারণ নয় যে প্রাকৃতিক সৌন্দর্য কম, প্রাকৃতিক সৌন্দর্য তো প্রত্যেকটা ফলসে ভরে ভরে আছে, সেটা প্রত্যেকটা ফলসে আছে। কিন্তু এই জোনা ফলসের 3টে রাস্তা আছে, বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে, মাঝখান দিয়ে। তো আমরা তো এখানে লোকাল লোক না যে আমরা বুঝতে পারবো কোন রাস্তা দিয়ে গেলে ফলসটাকে আমরা ভালোভাবে দেখতে পাবো, একদমই সেরকম না। তো সেই কারণে ফলসটার আওয়াজ শুনতে পাচ্ছি, ফলসটাকে দেখতেও পাচ্ছি, কিন্তু সেটা খুব আপঝাপ। ফলসটা যে কোথা থেকে পড়ছে বা কোথা থেকে এর উৎপত্তি সেটাই বুঝতে পারছিলাম না। আমার দিদির মেয়ে তো যেতেই পারলো না, কারণ অলরেডি সিঁড়ি বেয়ে অতটা উঠেছে, ওটা ফালতু ওঠা হয়েছে, পুরো প্রায় 300টার কাছাকাছি হয়ে গেছিলো। সেই 300টা ফালতু ওঠা সিঁড়ি আবারও নেমে এসছে, এমনকি অনেকেই তাই। ওই আমার দিদি, আমি আর আমার বরমশাই আর কয়েকজন আমাদের সঙ্গে যারা ছিল তারা গিয়েছে। এটা কিন্তু মোটেও কোনো রাস্তা না, এটা আমরা নিজেরা বার করে নিয়েছি। এই ফলসের যে আসল রাস্তা কোথায় সেখানকার লোকাল লোকেরাও সেটা বলতে পারেনি কিন্তু। তো
তো আমাদের সেই কারণে ফলসটা দেখে মনটা খুব একটা ভরেনি, কারণ ভালো করে ফলসের অবস্থানটা বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ, ফলস ভীষণ ভালো। এই জোনা ফলস গৌতম ধারা নামেও পরিচিত, মানে গৌতম বুদ্ধের নাম অনুসারে এই ফলসের নামকরণ করা হয়েছে গৌতম ধারা। কিন্তু এর পেছনে হিস্টোরিক্যাল কনটেক্সট আমার জানা নেই, তাই ভুল ব্যাখ্যা দিয়ে যে লাভ নেই, যেটা জানা নেই সেটা বলবো না। তবে এটুকু জানি যে এই ফলসের আরেক নাম গৌতম ধারা। তো তোমরা দেখো ফলসটা কিন্তু অতটা উঁচু না যতটা ছিল সীতা ফলস আর হুড্রু ফলস। কিন্তু এই ফলসের একটা বিশেষত্ব আছে, এই ফলসটা ধারা হিসাবে মানে 1 2 3 4 কাউন্টেবল করে ধাপে 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 নেমে এসেছে, তাই হয়তো এটার নাম ফলস না হয়ে ধারা হয়েছে। লেখা অবশ্যই আছে জোনা ফলস, কিন্তু এর প্রচলিত নাম হচ্ছে গৌতম ধারা। তো ওই উঁচু থেকে জল ফেনা করে আসছে, তারপর প্রত্যেকটা পাথরের চায়ে ধাক্কা লেগে লেগে ওই জলটা আস্তে 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 পড়ছে। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন, কারণ এরপরে প্রায় 4:30 বেজে গিয়েছিল, পেটে খাবার পড়ে গেছে, আর পেটে খাবার পড়ে যাওয়া মানেই ঘুম পেয়ে যাওয়া। কিন্তু সেটা আমাদের ট্যুর থামানোর জন্য যথেষ্ট কারণ নয়, অবশ্যই নয়। আরও যে ট্যুর ছিল, মানে যে সাইট সিনগুলো আমাদের আছে সেগুলো দেখার জন্য মেনলি অনেকটা সময় লাগতো, যে সময়টা আমাদের হাতে সাফিসিয়েন্ট ছিল না। তো দেখো আমরা অবশেষে জোনা ফলস কমপ্লিট করে চলে এসেছি হোটেলে। অনেক দূরের পথ অতিক্রম করে এসেছি হোটেলে, প্রায় 3-3.5 ঘন্টা। তো দেখো হোটেলের টিফিন আমি পেয়ে গেছি, আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে, চা দিয়েছিল, বেগুনি ভাজা, মুড়ি। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই। আর শরীরে ক্লান্তি প্রচণ্ড। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। গুড নাইট।